কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হয়েছে। আপনারা সবাই আমাদের এলাকার মুরব্বী, আমার সহযোদ্ধা ভাইয়েরা সহ যারা উপস্থিত আছেন সবাই দয়া করে আমাদের মেহমান বিন্দুদেরকে একটু সুশৃঙ্খল ভাবে এখান থেকে বিদায় দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই মিলে আমাদের এই বদুয়ালা সমাজ থেকে আমরা আমাদের যে ঐতিহ্য, বদুয়ালা সমাজের যে ঐতিহ্য, সুশৃঙ্খল পরিবেশ, সেই পরিবেশ উপহার দিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা শেষ করবো ইনশাল্লাহ। আমি বলতেছিলাম, আমরা যে ফ্যাসিস্ট আমলে এই বদুয়ালা সমাজ, বিশেষ করে পৌরসভা 1 নং ওয়ার্ড এবং 2 নং ওয়ার্ড, পৌরসভা 1 নং ওয়ার্ড এবং 2 নং ওয়ার্ড আমরা যে ফ্যাসিস্ট আমলে অবহেলার শিকার হয়েছি, তার কিছু আমরা আমাদের প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আব্দুল রহমান মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, আমরা গত 16 বছর যে ফ্যাসিস্ট আমল পার করেছি, অত্যন্ত হৃদয় বিদারক, যে আমাদের এলাকাতে আমরা অনেক কষ্ট করেছি, কারণ আমাদের এলাকাটা ছিল ঐক্যবদ্ধ একটা এলাকা। আমি বলতে চাই, আমাদের এই যে পৌরসভা 1 নং ওয়ার্ডের নূর হোসেন রোড, পৌরসভা 2 নং ওয়ার্ডে একটা রোড হয়েছে সুচ্চার আগরমন ফাজিল ডিগ্রি মাদ্রাসাকে কেন্দ্র করে, এবং দক্ষিণে বিরিকুল বাজারের পশ্চিম পাশে একটা রোড আছে। এই রোডগুলার মূল উদ্দেশ্য হচ্ছে এই সুচ্চার আগরমন ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং ননসিরা ইসলামিয়া মাদ্রাসা, বিরিকুল আলতাবউদ্দিন মাদ্রাসা, এই মাদ্রাসাতে, এই প্রতিষ্ঠানগুলোতে এই রোড দিয়ে আমাদের ভাইয়েরা এসে পড়ালেখা করে। কিন্তু আমরা অবহেলিত, এই রোডগুলা এত খারাপ, আমাদের এই এলাকারই একজন ওস্তাদ মাওলানা বেলায়েত সাহেব, ওনার একটা মেয়ে এই রোডে অ্যাক্সিডেন্ট করে ক্যান্সারে আক্রান্ত হয়ে টোটাল ওনার ফ্যামিলিটাই বিলীন হয়ে গেছে। মাওলানা বেলায়েত সাহেবকে চিনে না এমন কোন ব্যক্তি নাই। উনি হাতিয়ার একজন প্রবীণ আলেম, উনি নোয়াখালী থেকে মেডেল পাইছে। ওনার মেয়ে এখানে পড়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে ওনার পুরো ফ্যামিলি বিলীন হয়ে গেছে। এরপরে আমাদের সকলের ওস্তাদ আল্লামা মাওলানা নাজমুল হুদা সাহেব, উনি ফ্যাসিস্ট আমলে মোহাম্মদ আলীর কাছে কম করে হলেও 5 বার এই রোড নিয়ে গেছে, ওনাকে আশা দিয়ে আশাহত করেছে। এই রোডের কাজ হয় নাই। আমি এই এলাকার একজন সন্তান, ডিগ্রি পাস করে আজকে চা দোকান করতেছি। আমি একটা চাকরি করতাম, 2018 সালের নির্বাচনে ফ্যাসিস্টের বিপক্ষে থাকার কারণে আমার চাকরি চলে গেছে। আমরা এই এলাকার অবহেলিত, এই এলাকা এত অবহেলার পিছনে সবচেয়ে বড় কারণ মনে করি আমাদের এই এলাকার একজন সন্তান জনাব আব্দুল আলী আজাদ, উনি সরিষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আমরা পুরা বদুয়ালা সমাজ আব্দুল আলী আজাদের ফ্যামিলি, ওনার পরিবার, ওনার গোষ্ঠী, যার কারণে আমরা অবহেলিত। আমি জনাব হান্নান মাসুদ ভাইয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই রোডগুলো যেন আপনার মাধ্যমে যথাদ্রুত সম্ভব কাজ সম্পূর্ণ হয়। আমাদের একটা স্পোর্টস ক্লাব ছিল, আমি হান্নান ভাইয়ের বিষয় বলতেছি, এই যে দোকানে একটা স্পোর্টস ক্লাব ছিল। 18 সালের নির্বাচনে আমরা ওদের বিপক্ষে থাকার কারণে এই ক্লাব লুটপাট করে নিয়ে গেছে, এবং এখনো ঢাকাতে শাটারে 2,70,000 টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি করে তারা নিয়ে গেছে। এবং আমার উপদেষ্টা মন্ডলের মাধ্যমে প্রস্তাব দিয়েছে যে মোহাম্মদকে বলো শুধু এখান থেকে বিরিকুল বাজার পর্যন্ত নৌকার মিছিল নিয়ে আসলে আমরা তাকে 5 লক্ষ টাকা দেব। আমরা সেই
তাদের সেই লোভনীয় অফার আমরা প্রত্যাখ্যান করেছি। কারণ আমরা জানতাম আল্লাহ কোনো না কোনো ভাবে এই গজবের অবসান করবে এবং আমরা সত্যের জবাবে ইনশাআল্লাহ। ২৪ গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ভাইদের তাজা রক্তের মাধ্যমে জনাব আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের এক দফার ঘোষণার মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। সেই ঘোষক জনাব আব্দুল হান্নান মাসুদ ভাই আমরা গর্বিত যে উনি আমাদের হাতিয়ার কৃতি সন্তান। আমরা সেই গর্বিত কৃতি সন্তানের কাছে আমরা আজকে প্রস্তাব জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি। এটা আমার দাবি না, পুরা এলাকারীদের দাবি। পুরা এলাকারীদের দাবি যেন এই রোডগুলো সংস্কার হয়। কারণ এখানে বৃদ্ধ মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে, আমাদের ভাইয়েরা যারা কোমলমতি শিক্ষার্থীরা মাদ্রাসা স্কুলে আসতে পারতেছে না। এটা পুরা এলাকা এই রোডগুলা নিয়ে একটা বিধ্বস্ত অবস্থায়, ধ্বংস অবস্থায় আছে। আমরা চাই আপনার মাধ্যমেও যেরকম আপনাদের মাধ্যমে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে, ২৪ গণ অভ্যুত্থান হয়েছে, আমরা আজকেও চাই আপনার মাধ্যমে আমাদের এই এলাকায় বিপ্লব ঘটুক। আপনি আমাদেরকে ওয়াদা দিবেন যেন আমাদের এই রোগগুলো দ্রুত সংস্কার হয়, আমরা এই আজাদ থেকে মুক্তি পাই। এই এলাকার পক্ষ থেকে আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহম্মদকে অনেক সুন্দরভাবে এলাকার সমস্যাগুলো তুলে ধরার জন্য। অ্যাকচুয়ালি ওদের কথাটা বলেছিল যে আমরা এলাকার লোকজন ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট বিরোধী ছিলাম বলেই আমাদের আসলে এলাকার উন্নয়ন ঘটেনি। যদি আমরা ফ্যাসিস্টের পক্ষ নিতে পারতাম তাহলে আমাদের পকেটে অনেক টাকা থাকতো, এলাকায় রোজগার হতো, অনেক কিছু হতো। কিন্তু আমরা সেটা করতে পারিনি, কারণ আমরা বিবেক বিক্রি করতে পারিনি। এখানে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুর রহমান বাবুল ভাই, মোহাম্মদ হোসেন মজিদ খতিব, আমার শ্রদ্ধা শিক্ষক। উপস্থিত ঈদগাহ মাঠ কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ মাহমুদুর রহমান রিজভীর স্মরণে আজকে আয়োজিত সভার আমার স্নেহভাজন সভাপতি জামাল উদ্দিন ভাই, আজকের প্রধান আকর্ষণ, আজকের মতমনি এক দফা আন্দোলনের ঘোষক আব্দুল হান্নান মাসুদ সাহেব, যার কারণে আজকেই আমরা সারা বাংলাদেশে নয়, আজকে সারা বিশ্বে আমাদের এই হাতিয়াকেই সুপরিচিত লাভ করেছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সময় খুব কম। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আজকেই আব্দুল হান্নান মাসুদ সহ আজকে এই আন্দোলন করতে গিয়েই যারা যাদের মায়ের বুককে খালি করেছেন, আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মহব্বত সাহেব অনেক দাবি জানিয়েছেন, আমি তার সাথে একাত্মতা পোষণ করছি। আমাদের এলাকার নাম এটা চরকলিয়াল গ্রাম, যেটাকে আমরা বধুওয়ালা সমাজ বলি, যেটা বধুচর থেকে আমাদের এখানে আসি। আমরা আশায় স্থাপন করার পরে আমাদের এখানে নাম হয়েছে বধু সমাজ। আসলে দেখা যায় আমাদের এই এলাকার লোকজন যেদিকে ঝুঁকে, যেদিকে ধাবিত হয়, একসাথে ধাবিত হয়, ঠিক আছে কিনা? আমাদের দেশে একটা সাধারণ কথা আছে যে মানুষ যখন, আমরা উদাহরণ দিয়ে দেখবো যে আমাদের দেশে রসুন আছে, রসুন বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু এক জায়গা থেকে কি হয়, উৎপাদন হয়। তো আজকের আমি ওনার কাছে বিনীত আরজ করব যে সমাজে সংকীর্ণ, যেহেতু অনেক সময় ধরে বিকেল 4টা থেকে আমিও এখানে অপেক্ষা করেছি। আপনার আমার বড় ছেলে মোহাম্মদ আতিক ঢাকাতেও তারা আন্দোলন করেছে। আব্দুল হান্নান মাসুদ সাহেবের সাথে যথেষ্ট পরিচয় আছে। আমি বিশেষ করে এই আবুল হোসেন রোড, যেটা শহীদ রিজভী রোড নামে পরিচিত করার জন্য বলেছেন, জামাল ভাই প্রস্তাব দিয়েছেন। এই বছর আমি মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আমি 2বার দরখাস্ত দিয়েছি। আব্দুল কাদের 45 কাদের ভাইয়ের মাধ্যমে গত
আজ থেকে 1.5 মাস আগে আমি 50 জন লোকের স্বাক্ষর নিয়ে এবং এই রাস্তার স্লিপ নিয়ে আমি কয়েকটা দরখাস্ত দিয়েছি। আর যেহেতু ওনারা দাবি জানাইছেন আশপাশ আরো কয়েকটা রোড আছে, আমি ওনার মাধ্যমে আমরা আজকে চাই যে ইনশাল্লাহ যেন আমাদের রোডগুলি উন্নত হোক। এই আলোচনা রাখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ শ্রদ্ধা স্যারকে অনেক সুন্দরভাবে কথা বলার জন্য। যাই হোক, আসলে সময় একটু সংকীর্ণ, আমাদের অনেকে বক্তব্য দিতে চেয়েছিলেন, হয়তো আমরা আসলে অনেকে বক্তব্য দিতে পারিনি। তো যাই হোক, আমি সংক্ষেপে 2-3টা কথা বলে আমি আমাদের প্রধান অতিথির কাছে চলে যাব। আজকে এই যে আয়োজনটা যারা করেছেন আমাদের ইদ্রিস এবং আবুল কালাম, আমরা কয়েকজন গতকালকে থেকে আসলে এই আয়োজনটা করার চেষ্টা করেছি। তারপরে যতটুকু আমি করেছি সেজন্য যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে সবচেয়ে বড় বিষয় হলো আপনারা এখানে যারা আছেন আপনাদের সবার ছেলে আমার ভাতিজা শহীদ মাহমুদুল হাসান রিজভী, এই ব্যাপারে আপনারা সবাই তো জানেনি। রিজভী ঢাকাতে এই যে আব্দুর রহমান নাসাতের সাথে আন্দোলন করতে গিয়ে সরফার ডাইনি শেখ হাসিনার সেই অর্ডারে পুলিশের নির্মম গুলিতে তার মাথা ধ্বংস হয়ে যায়, মৃত্যুবরণ করেন, শহীদ হন। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে। এই স্বাধীনতা ধরে রাখার জন্য যে ছাত্র জনতা আন্দোলন করেছেন সেই ছাত্র জনতার হাতেই আমাদেরকে ক্ষমতা দিতে হবে। যদি আমরা স্বৈরাচারের পরিবর্তে স্বৈরাচারের ভাইকে দিই, তাহলে ডাইনির পরিবর্তে ওই যে একটা কর্কশ কি হয়, আরেক ডাইনির জন্ম নেবে। তা আমরা যাতে ওভাবে না করি, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। সারা দেশের মানুষ ইনশাআল্লাহ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে যে এই ছাত্র জনতার মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এই ছাত্র জনতাকে আমরা আগামীতে ইনশাআল্লাহ নির্বাচিত করবো ইনশাআল্লাহ। এই জন্য হাতিয়ার কিছু কথা বলি। হাতিয়া মোহাম্মদ আলী সাহেব ছিল হাতিয়ার একক অধিপতি। ওনার খুব কাছাকাছি যদিও আমরা ছিলাম, কারণ মোহাম্মদ আলী সাহেব আমাদের ব্রিকফিল্ডের এখানে থাকতেন, আমরা এখানে থাকতাম। অথচ উনি আমাদের প্রতি ওনার সবসময় কুনজর ছিল। কারণ আমরা চেষ্টা করতে পারি না, কারণ আমরা সুরের সাথে ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা তখন কষ্ট সহ্য করেছি এই আশায় যে এটার একটা অধপতন হবে, আজ না হয় কাল। আমাকে যখন প্রায় লোকে বলতো যে আওয়ামী লীগ তো ক্ষমতা যাবে না, আমি বললাম যে কোন সরকার, পৃথিবীতে কোন সরকার খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। স্বৈর শাসন করে একটা সময় তাকে অধপতন হতে হয়। হাসিনারও অধপতন হওয়ার কথা ছিল, হয়তো ইনশাআল্লাহ ছাত্র জনতার হাতে হয়েছে। মোহাম্মদ আলী সাহেবেরও এই অধপতন হয়েছে ইনশাআল্লাহ। ভবিষ্যতে যারা নেতৃত্ব দেবেন তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি যে অতীত থেকে শিক্ষা নেবেন, এমন কাজ করবেন না যাতে করে আপনার অধপতনের জন্য মানুষ আল্লাহর কাছে দোয়া করবে। আজকে আমাদের যে নেতা আমাদের সাথে এসেছেন, হাতিয়ার মাটিয়া মানুষের নেতা, বিভিন্ন জায়গায় আমি যখন খোঁজখবর নিচ্ছি আব্দুল হান্নান মাসুদের প্রশংসা বিভিন্ন জায়গায় হচ্ছে। এবং আপনারা জানেন অনেকগুলো কাজ ইতিপূর্বে হাতিয়ার জন্য অনেক করার উদ্যোগ নিয়েছেন, তার মধ্যে কিছু কিছু কাজের কার্যক্রম শুরু হয়ে গেছে। এমন হাতিয়ার পৌরসভার জন্য 3 কোটি টাকার একটা বাজেট উনি নিয়ে এসেছেন এবং সেটাও এক্সিকিউটিভ হওয়ার প্রজেক্ট রয়েছে। যেহেতু আমরা পৌরসভা 1 নম্বর ওয়ার্ড, আমার খুবই কষ্ট লাগে যে আমি আসলে এলাকায় থাকি না, আমার বাড়িতে এখনো বিদ্যুৎ চাই নাই। এটা আমার কাছে এতটা কষ্টকর। আমি বাদ দিলাম যেখানে শহীদ
রিজভির বাড়ি, বর্তমান এই যে ছাত্র জনতার দেশ, সেখানে এখনো শহীদ রিজভির বাড়িতে বিদ্যুৎ চায়নি। এই রোডে এখনো সব জায়গায় বিদ্যুৎ পৌঁছায়নি। এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। আমি হান্নানদাকে বলবো যে আপনার পক্ষে যদি সম্ভব হয় যত দ্রুত সম্ভব এই এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করা। আর এই রোডটা নিয়ে দিয়ে আপনি একটু পরে হেঁটে যাবেন, কি পরিমাণ সমস্যা সেটা আপনারা সবাই আপনি এখন গেলে বুঝতে পারবেন যে এই রোডে মানুষ চলতে পারে না, বর্তমান সমাজে মানুষ চলতে পারে না। এই রোডটার ব্যাপারে অনেকেই কথা বলেছেন, আমি আর বেশি দীর্ঘায়িত করবো না। আমি বলবো যে যত দ্রুত সম্ভব, আমি এই গতকালকে যখন লোকজনকে দাওয়াত দিয়েছি, আমি আজকে সকালে বলেছি যে এই রোড ইনশাল্লাহ এই বছরের ভিতরে হান্নান ভাই করে দেবে ইনশাল্লাহ। এটা উনি ওনার নিজের মুখে বলবেন, আমি যদিও আশা করেছি, বাকিটা উনি ওনার নিজের মুখে বলবেন ইনশাল্লাহ। তো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো তো এর সাথে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বদলা সমাজ ইনশাল্লাহ সারা হাতিয়ার একটা মডেল গ্রাম হিসাবে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, জুলাই বিপ্লবের অগ্রনায়ক, একদমের কৃষক, হাতিয়ার মাটির মানুষের নেতা, হাতিয়ার কৃতি সন্তান, বীর জননেতা জনাব আব্দুল হান্নান মাসুদ ভাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ভালো আছেন? আমরা ভাবছিলাম যে শুধু আমরাই বিপ্লবী, কিন্তু আজ দুপুরবেলায় গ্রামে এসে শুনলাম যে তারাও বিপ্লবী। তারা বিপ্লব করেছে এই হাতিয়ার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। এই দুপুরবেলা এলাকার মানুষজন বিপ্লব করেছে কার বিরুদ্ধে? হাতিয়ার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। তারা মাথা নত করে নাই। এই কারণেই বলি শহীদ রিজভির রক্ত কোথায়। আমি দীর্ঘ সময় ধরে ভাবতাম, আমি গত পরশু জানতে পারছি এই এলাকায়, আজকে এসে বুঝতে পারলাম যে রক্ত কখনো হাতিয়ার আলীর কাছে মাথা নত করে নাই, সেই রক্ত হাসিনার কাছে মাথা নত করতে পারে না। তার কারণেই শহীদ রিজভি বুক পেতে দিয়েছে। আজকে আপনাদের সামনে এখানে এসে কথা বলতে পারতেছি কারণ আপনাদের একজন ভাই জীবন দিয়েছে আমার জন্য, যাতে আমি বেঁচে থাকি। আর না হয় আমি আজকে কথা বলতে পারতাম? আমি এখানে দাঁড়াতে পারতাম? মানুষ নেতা হয় কিভাবে? নেতা হয় ভোটে দাঁড়ায়, মানুষের বাড়ি বাড়ি যায়, পরিচিত হয়, এরপরে মেম্বারি করে, চেয়ারম্যানি করে, মানুষের জনপ্রিয়তা পায়, কিন্তু লড়াই লাগে। কিন্তু আল্লাহ আমাকে নেতা বানিয়েছে শহীদ রিজভির মতো 2000 শহীদের জীবনের বিনিময়ে। আল্লাহ আমাকে পরিচিত করেছে হাতিয়ার সহ সারা দেশের মানুষের কাছে 20,000 বেশি আহতদের হাত পা চোখের বিনিময়ে। সুতরাং আমাদের দায়বদ্ধতা অনেক। আমরা কাগজের ব্যালটের মাধ্যমে নেতা হই নাই, আমরা নেতা হয়েছি রক্তের চচ্চড়ে দাগের ব্যালটের মাধ্যমে। আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, আপনাদের সাথে কথা বলছি, আপনারা আজকে আমাদের নামে স্লোগান দিচ্ছেন। এই অবদান আমার নয়, এই অবদান শহীদ রিজভির, শহীদ রিটনের। আপনাদের সেই পুরাতন সরকিং থেকে হাতিয়ার 2 জন শহীদ। আগে তো এটা সরকিং এর অংশ ছিল পৌরসভা হওয়ার আগে। শহীদ রিটনের বাড়িও সরকিং, শহীদ রিজভির বাড়িও সরকিং। 2 জনের নানা বাড়িও সরকিং। তার মানে সরকিং এর মানুষ খুব প্রতিবাদী না? বিদ্রোহী। আমি বিদ্রোহীর অনুক্রান্ত। আমি সেই দিন হবে শান্ত যেদিন উৎপীড়িতের কণ্ঠল আকাশে বাতাসে ধ্বনিবে না। আমরা যখন আন্দোলন করছিলাম, সংগ্রাম করছিলাম, তখন আমাদের নিয়মিতই আমরা কাজী নজরুলের সেই সংগ্রামী গানগুলো বাজাতাম।
এটা আমাদেরকে প্রেরণা দিতে। দেখেন কাজী নজরুল সেই 100 বছর আগে এই গানগুলো লিখে গিয়েছে, এখনো সেই গানগুলার প্রয়োজনীয়তা শেষ হয় নাই, কিন্তু রবি ঠাকুর গান লিখিয়েছে সেগুলোর প্রয়োজনীয়তা কোন বিদ্রোহী কোন বিপ্লবে আছে? নাই। উনি রবি ঠাকুর লিখেছেন ব্রিটিশদের তেলবাজি করে, নজরুল পেয়েছেন ব্রিটিশদের তেলবাজি করে, আর আমাদের কবি নজরুল লিখেছেন ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে, যার মধ্য দিয়ে যার কারণে ওনাকে জেলে যেতে হয়েছে কবিতা লেখার অপরাধে। আজকে বলছি এই বিদ্রোহটা আমাদের রক্তের, এই বিদ্রোহটা আমাদের ঐতিহ্যের। আমাদের এই বাংলার মানুষ কখনো মাথা নত করে না, ইতিহাস তাই বলে। পুরা ভারতবর্ষের ইতিহাস বলে যত বিদ্রোহ যত সংগ্রাম প্রত্যেকটাই শুরু হয়েছে আমাদের এই বাংলা থেকে। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ মীর কাসিম আমাদের বাংলার, ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের প্রথম প্রতিরোধ করে শৈবাল পান্ডবাসী এই বিদ্রোহ করে তারা আমাদের এই বাংলার। ভারত উপমহাদেশের আর কোন জায়গার মানুষ বিদ্রোহ করে নাই, প্রতিবাদ করে নাই। ব্রিটিশ খেলাও আন্দোলন শুরু হয় আমাদের এই বাংলাদেশ থেকে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবই তো ব্রিটিশদের আন্ডারে ছিল, আর কোথাও থেকে শুরু হয়েছে? কারণ বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করে নাই। ইতিহাস বলে ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, কিন্তু 1947 এসে তারা পরাধীন, তারা এই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। 47-এ পাকিস্তান হয়েছে, বাংলার আপামর মুসলিম জনতা ভেবেছে যে বাংলাদেশ পাকিস্তান মিলে যদি পাকিস্তান হয় তাহলেই কেবল মুসলিমরা শান্তিতে থাকতে পারবে, কিন্তু মুসলিমরা তো শান্তিতে ছিলই না। আমাদের এখানে আঞ্চলিক দ্বন্দ্ব লাগিয়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যে দ্বন্দ্ব লাগানো হয়েছে, পশ্চিম পাকিস্তানের আমাদের পূর্ব পাকিস্তানের লোকজনের উপর অত্যাচার নির্যাতন করেছে। 1971 সালে যখনই আমাদের এই অঞ্চলের মানুষজন তাদের রাইফেলের বিপরীতে বাঁশের লাঠি হাতে তুলে নিয়েছে, তারপরে 9 মাসের মধ্যেই পাকিস্তানিরা লাশ গুটিয়ে পালিয়েছে। এটা আমাদের ইতিহাস। আমাদের ইতিহাস বলে আমরা সেই জনপ্রিয় নেতা, আকাশচুম্বী জনপ্রিয়তা সহকারে যিনি স্বাধীনতার 7ই মার্চ যিনি 7 লক্ষ জনগণের সামনে, তখন দেশের মানুষ ছিল 7 কোটি, তখনকার সময় সোহরাওয়ার্দী উদ্যানে সবচেয়ে বড় সমাবেশ করে দেশের মানুষকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু সেই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকারের পরে প্রতিবাদ করার জন্য 10 জনের মিছিল হয় নাই। কারণ এই অঞ্চলের মানুষ শাসন দেখে, কেউ শাসন করতে গিয়ে যখন শোষণ করে তখন তার হাত মানুষ ছেড়ে দেয়। অথচ তার 4 বছর আগে 1971 সালে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের তার ডাকে দেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, লক্ষ মানুষ জীবন দিয়েছে, তাই না? আমাদের ইতিহাস বলে এরশাদ 9 বছর শাসন করেও আর্মির সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেও ক্ষমতায় থাকতে পারে নাই, কারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে। 96-তে তারাও ক্ষমতায় থাকতে পারে নাই, চোর করে ক্ষমতায় থাকার জন্য একটা 14 ফেব্রুয়ারি একটা নির্বাচনও করেছিল, নাম নাহি বললাম। আবার 21 দিনের মাথায় একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। কারণ এই দেশের মানুষ প্রতিবাদ করেছে। শেখ হাসিনা ভেবেছিল এবার মনে হয় গুম হত্যাযোগ্য করে আমি মনে হয় এবার ক্ষমতায় থেকে যেতে পারবো। বাবা, 16 বছরে কেউ দাঁড়াতে পারে না, আর কেউ দাঁড়াতে পারবে না। 14 খাইলো, 18 খাইলো, 24 শেষ করে দিল। মানুষ বললো যে মৃত্যুর আগে শেখ হাসিনার ক্ষমতা থেকে সরানো যাবে না। কিন্তু ফয়সালা কার? ফয়সালা কার? এই দেশের পুলিশ কয় লক্ষ? পুলিশ প্রায় 3 লক্ষ। আর্মি ছিল, বিজিবি ছিল, র্যাব ছিল। পুলিশ সর্বশেষ 4 তারিখে কি বলেছিল শেখ হাসিনাকে মিটিং এ? আমরা আর বেশি সময় ধরে রাখতে পারবো না, আমাদের গোলা বারুদ শেষ পর্যায়ে। একটা রাষ্ট্রের মানুষের বিরুদ্ধে এত গোলা বারুদ ব্যবহার করে যে বলতেছে তাদের গোলা বারুদই শেষ, গোলা বারুদ শেষ। তারপরে মানুষ কি শান্ত হয়েছে? মানুষ লড়াই ছেড়ে দিয়েছে? ফয়সালা ছিল কার? আল্লাহ ফয়সালা করছে, আর শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না।
অথচ 28 অক্টোবর আমিও পল্টনে ছিলাম। আপনাদের এখানে কেউ পল্টনে ছিলেন? হ্যাঁ, কালাম ভাই ছিলেন, আর কেউ ছিলেন? ছিলাম। সেদিন ঠুসঠাস কয়েকটা ইয়ে পাঠানো করার কোন নেতা নাই, সব মারতে চলে গেছে, কর্মীরা মার গেছে। কিন্তু আমরা যারা 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, আমরা গুলিবিদ্ধ হয়েও রাস্তা ছাড়ি নেই। গুম হয়েও আপনারা নাহিদ ভাই দেখেছেন, নাহিদের উপর কি অত্যাচার চালানো হয়েছে। উনি কি তারপরের দিন বের হয়ে বলছে না শেখ হাসিনার সাথে সমঝোতা করে ফেলতেছে? বলছে না, সমঝোতা করে নাই। বের হয়ে আবার বলছে আমার উপর নির্যাতন চালানো হয়েছে, আন্দোলন চলবে, বলছে না? আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, গুলিবিদ্ধ হওয়ার পরে আবার দ্বিতীয় দিন রাস্তায় নেমে গেছি। আপনারা সবাই তারপর থেকে আমাকে চিনেন। হয়তো প্রথমে শুনছেন আত্মীয়ের একটা ছেলে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু তার 2 দিন পরে যখন রাস্তায় নেমেছে সেদিন থেকে হয়তো আত্মীয়ের মানুষজন আমাকে চিনে, ওই দিন থেকে চিনে। আমরা তো থেমে থাকি নাই। এই হাতিয়ার মানুষকে ভাগের মুখে ফেলে দিয়ে কাদার ভয়ে হাতিয়া ছেড়ে চলে গিয়েছিল। 8টা বছর 9টা বছর, কষ্ট পাবেন না, বাস্তবতার কথা বলছি। 8টা বছর 9টা বছর ওর অত্যাচারের বিরুদ্ধে আমাদের কেউ একজন বুক উঁচু করে দাঁড়ানোর সাহস রাখে নাই। যদি একজন নেতা আমাদের হাতে এটা দাঁড়িয়ে সাহস রাখতো, তাহলে সে এত বেশি অত্যাচার করতে পারতো না। গাতুল সাহেব এসেছিলেন, উনি একটু বুক তুলে দাঁড়িয়েছিলেন, মানুষ আশা সঞ্চার হয়েছিল, কিন্তু আল্লাহ ওনাকেও তুলে নিয়েছেন। কিন্তু তারা ভাবছে একই রকম ভয় থাকে, হাম্মান মাসুদ তো ঢাকায় থাকে, ঢাকায় থাকলে সে ঢাকায় রাজনীতি করবে, জাতীয় নেতা হচ্ছে, হাতিয়াতে তার মাথা কামাবে না, যদি তারা একটা তোরা নীতি। কিন্তু যখন দেখছে যে আঘাত করেও আমাদেরকে স্থান ত্যাগ করাতে পারে নাই, তখন বুঝতে পারতে যে আমরা কিছু হটার মানুষ না। আমি তাদেরকে বলি, যারা চিন্তা করেন, হুমকি ধমকি দেন যাচ্ছে হান্নান মাসুদ অনেক বেশি করতেছ, দরকার কি? জমিগুলো আমরাই খাইতেছি, তোমার এখানে দরকার কি গরিব নিরীহদের বুঝাই দেওয়ার? তোমার কাছে তো কেউ চাই নাই। তোমার আমরা একটা দৌড়ানি দিব, মাইর দিব, তোমাকে, তুমি এখান থেকে পালাবা। যারা এটা ভাবতেছেন মায়ের ভয়ে দৌড়ানি ভয়ে হান্নান মাসুদ পালাবে, কিন্তু ইতিহাসটা দেখে নিয়েন। ইতিহাস শুধুমাত্র 5ই আগস্টের আগে 1 মাসের ইতিহাস না। 2021 সাল থেকে যেদিন কোন দল রাজপথে থাকে নাই, সেদিন আমরা রাস্তায় থেকে 5-10 জন ধরে মিছিল করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, মিডিয়া ঘুরে দেখেন 7 জানুয়ারি আগে 6 জানুয়ারি, আপনারা হয়তো ভালোভাবে চিনতেন না। 6 জানুয়ারি ঢাকা শহরে আমরা 25 জন মিছিল করেছি 7 জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে। আর কেউ কথা বলছে? আর কেউ মিছিল নামাইতে পারছে ঢাকা শহরে? কিন্তু আজকে বড় বড় ত্যাগই হয়ে গেছেন, এত ত্যাগ, এত তিতিক্ষা, হাই রে, বিরোধী দল ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে 16 বছরে একটা মামলাও আপনার বিরুদ্ধে নাই। আপনি এখন এমন বলেন যে হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন করে ফেলতেছে, এই করে ফেলেছে, সেই করে ফেলেছে, কিন্তু আপনাকে আমরা জানি, আপনারা আলীর বাসায় গিয়ে মিছিল, আলীর বাসায় গিয়ে আলীর পায়ে ধরে সালাম করে তারপরে এসে ওখানে মোড়ে মিছিল করতেন। সে আপনাদের মিছিল খুব সাদরে গ্রহণ করত। একটা ছবি দেখেন, গত 16 বছরে টিয়ার গ্যাসের সামনে দাঁড়িয়ে বুক ফুলাইয়াছিলেন, একটা ছবি আছে আপনার? কিন্তু এমপি হওয়ার স্বপ্ন দেখেন। আতিয়ার মানুষকে আবার ফেসবুকে পোস্ট দিয়ে ধমকও দেন যে হচ্ছে প্রতিহত করবো, আমার প্রতিহত করবে। বিষয়গুলো স্মরণ করে দিতে যাচ্ছে। আজকে এক গ্রামের মানুষজনকে দেখেন, আপনার যতই লাফান না কেন লাভ নেই, মানুষ জানে কে সাহস নিয়ে দাঁড়ায় থাকবে আর কে লেজ গুটিয়ে পালাবে। মানুষ বুঝে না এখন? মানুষ এখনো পাগল আছে? হুমকি দামকি অনেক দেখেছি, কিন্তু হাতিয়ার মাটি ছেড়ে যাই না, হাতিয়ার মাটি ছেড়ে যাবো না ইনশাআল্লাহ। হাতিয়ার মানুষের স্বপ্নই আমার স্বপ্ন। আমরা হানাহানি মারামারির রাজনীতির স্বপ্ন দেখি না। যদি হানাহানি মারামারির রাজনীতির স্বপ্ন দেখতাম, সেদিন লাইভে দেখেছেন জাহাজ মারাতে আমাদের পিছনে কত মানুষ ছিল, একটা দৌড়ানে দিলে কি হইতো?
দেখেন নাই আপনারা? মানুষ ওদের যা ছিল তার কয় গুণ আমাদের বেশি ছিল, কিন্তু আমরা মারামারি করি নাই। আবার আমরা সেই জায়গাটা ছেড়েও দিয়ে আসি নাই, যেই জায়গায় ছিলাম সেই জায়গায় বসেছিলাম। এটা আমাদের শক্তি। মরবো কিন্তু আমার মাটি ছাড়বো না। আমাদের এই দ্বীপ হাতিয়ার মানুষ সেই 1958 সাল থেকে আমাদের দ্বীপ হাতিয়ার নদী ভাঙ্গন শুরু হয়েছে। আমাদের ঐতিহাসিক যত স্থাপনা আছে সব স্থাপনা ভেঙে গিয়েছে, কিন্তু আমাদের হাতিয়ার মানুষের, এই ভূমিহীন মানুষের কোনো জায়গা হয়নি। আমি ধরে নিলাম যে হচ্ছে আপনি নদী ভাঙ্গনটা ঠেকাইতে পারেন নাই, কিন্তু আপনি আমার হাতিয়ার উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে যে স্তরগুলো উঠেছে সেই স্তরগুলোতে ভূমিহীন মানুষের আবাসের জায়গা করে দিতে পারেন নাই। যখন যে জমি বন্দোবস্ত দিয়েছে সেই তার দলীয় নেতা কর্মীদের নামে বন্দোবস্ত দিয়েছে, 5টা 10টা 20টা 50টা পর্যন্ত ডাক দিয়েছে প্রত্যেকটা নেতা। আমি শুধু একটা নেতার কথা বলতেছি না, সেই 1958 সাল থেকে যতগুলা চর উঠছে প্রত্যেকটা চরের জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে যে নেতা ছিল তার নামে বেশি বেশি। আমরা যখন এটার বিরুদ্ধে কথা বলি তখন আমাদেরকে হামলা করতে আসে। আমি বলছি হাতিয়ার আশপাশে যতগুলো চর আছে প্রত্যেকটা চর আমরা ভূমিহীনদের তালিকা করে করে, যাদের ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, তাদেরকে বুঝাই দেবো, কোন নেতাকে দিব না। এটা আমাদের ওয়াদা, এটা আমাদের প্রতিশ্রুতি। আমরা প্রতিশ্রুতি শুধু মুখে মুখে দিই না, আগে করাইয়া দেখি, আগে করে দেখাই, তারপরে দিই। নিমতলির জমি বুঝাইয়া দিছি, এখন বলতেছি বাকিগুলোও বুঝাইয়া দিব। নিমতলির জমি তো আপনারা বন্দোবস্ত দিয়ে গিয়েছিলেন, সেই হিসেবে বুঝাইয়া দিব। সামনের গুলার আপনাদের হিসেবে বুঝাইয়া দিব না। সামনের গুলা নতুন ভাবে গরিব দুঃখীদের নামে বন্দোবস্ত দিয়ে তাদেরকে বুঝাইয়া দেওয়া হবে। কোন নেতা এটা তাদের ভয়। কোটি কোটি টাকার ব্যবসা করবে চিন্তা করছিল নিমতলিতে, কিন্তু পারে নাই। হাতের টাকা বের হয়ে চলে গেছে, কে আসতেছে আসতেছে এমন ভাব। আমি প্রত্যেকটা ভূমিহীনের কাছে শুনছি, আপনাদের এখানে ভূমিহীন কারা কারা ভূমি পাইছেন? কেউ নাই, দেখছেন? নদী ভাঙ্গনের শিকার আপনারা নাই, আপনি আছেন। আপনাদের আপনারা, আমি শুনেছি, আপনি বলবেন সত্যতা, আমি শুনেছি যে হচ্ছে এইবার জমি বুঝে দেওয়ার ক্ষেত্রে ইউনিয়ন অফিসে 2,000 টাকা নিয়েছে, তার আগে নাকি এরকম বিভিন্ন নেতারা 5,000 7,000 করে কয়েকজন নিয়েছে, তাই নাকি? 15,000 পর্যন্ত নিয়েছে, বারবার নিয়েছে, কিন্তু জমি বুঝে দেয় নাই। এখন দুঃখ যত জমি মাফার জন্য অফিস থেকে 2,000 করে নিয়েছে, এটা নাকি আনার মতো খাইয়া ফেলছে। কিন্তু টাকা তো টাকা আমি নিছি, আমার বাসায় দিয়ে গেছে, আমার নেতাদের হাতে দিয়েছে, তো অফিসে, সিলেন্ট অফিসে অফিসাররা নিচে। চোরের মায়ের বড় গলা ভাবা যায়। নিজের বাড়ির দুইটা দ্বন্দ্ব, দুই বাড়ির মধ্যে সীমানা জটিলতা থাকলেও তো এটা মাপার জন্য আমি নিলে প্রত্যেক আমি একজন 2,000 করে 4,000 টাকা দেওয়া লাগে। এত বড় 22 কিলোমিটার জায়গা মাইপা তোমার খুঁটিয়ে ঠিক করে, দাগ ঠিক করে ইয়ে করে দিতে হয়েছে। সেখানে নাকি হচ্ছে আমি আমার ধার খরচ করে 7 লক্ষ টাকা এটা ভিতর দিয়েছি, হিসাব আছে, সবাই হিসাব বুঝিয়ে দিয়েছে। 1 টাকা সহ 7 লক্ষ টাকা আমি নিতে দিয়েছি। তারপরে তাদের খুব কিচ্ছু চাই না, এই কথা বলতে হবে, কিন্তু প্রতিবাদটা আপনাদের করতে হবে, যারা আপনারা এখন ভূমি বুঝিয়ে পাইছেন। আমি আর কিচ্ছু বলবো না। যখন কেউ এটা নিয়ে কথা বলে তখন আপনাদের দায়িত্ব, আপনার যত পরিবার এই জমিটা বুঝে পাইছেন এতদিন নির্যাতন অত্যাচারের পরও, আপনার দায়িত্ব না নিলে সামনে আমাদের সাহস কমে যাবে, বলে রাখলাম। এই কথাগুলো আপনারা বলতে হবে। কেন আমি বলতে হবে? আমাকে কেন এই কথাগুলো বলতে হবে বারবার? আপনাদের দায়িত্ব কি? হাতিয়াতে গত 16-17 বছরে হাতিয়াতে একটা বস্তা ফালাই নেই। আপাজিয়ার জন্য আমরা জানতাম যে হচ্ছে আপাজিয়ার এই বস্তাগুলো ফালানোর জন্য মানুষের কাছ থেকে চাঁদা তোলা হয়েছিল প্রায় 3 কোটি টাকা। আমরা ভাবছিলাম, আমি জানতাম এতদিন পর্যন্ত আমি জানতাম যে হচ্ছে ওই বস্তাগুলো ওই 7-8 টাকায় ফালানো হয়েছে। কিন্তু আমি যখন নতুন বস্তা বরাদ্দের জন্য আমি মন্ত্রণালয়ে দৌড়াচ্ছিলাম, আমি বললাম যে গত 16 বছরে আমার হাতিয়াতে একটা বস্তাও বরাদ্দ দেওয়া হয় নাই।
তখন আমাকে ওনারা বের করে দেখালেন যে হচ্ছে ওখানে 13 কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন 125 মিটার বস্তা পালানোর জন্য। হিসাব করেন তো, 1.5 কোটি টাকা মেরে খাইছে, তারপরে 3 কোটি টাকা তুলছে, সেখান থেকে আরো 2 কোটি টাকা মেরে খাইছে, কাজও ঠিক মতো করে নাই। বরাদ্দ 1.5 কোটি, তুলছে 3 কোটি, মোট 4.5 কোটি, মানে বরাদ্দ চাইতে 2 গুণের বেশি তারা মেরে খাওয়ার ধান্দা করছে আপনাদের আরোগ্যে কাজে লাগিয়ে। প্রত্যেকটা শিক্ষককে একদিনে বেতন নিছে সরকারি বরাদ্দ আসার পরেও। ভাবতে পারেন, আমি এই গত কি আপনার বিরক্ত হচ্ছেন? অনেক সময় কথা বলতেছি, বিরক্ত হলে শেষ করে দিব। কথা বলতেছি, নিজের অভিজ্ঞতার কথা বলতেছি। আমি বিভিন্ন অফিস গুলাতে যখন হচ্ছে রাস্তাগুলোর কাজের জন্য বলি, আপনাদের সর্কিং এ, কালকে সর্কিং এ কয়েকজন মানুষ আমার সাথে দেখা করতে আসছে, আইসা বলতেছে আমাদের সর্কিং এ গত 50 বছরে একসাথে মানে 60টা রাস্তা মোট পাকা হয় নাই, কিন্তু এখন 5 আগস্টের পরে 60টা রাস্তা অলরেডি কাজ চলতেছে, 2-3টা রাস্তার মনে কাজ শেষ হয়ে গেছে। সর্কিং এর মানুষ এটা জীবনে স্বপ্নেও ভাবে নাই, তারা নিজেরা বলতেছিল। এটা কি বাস্তব? আমি যখন হচ্ছে এগুলো নিয়ে দৌড়াই, তখন আমাকে বলা হলো যে হচ্ছে প্রতি বছরে মিনিমাম 15-20টা রাস্তার বাজেট হয়, মিনিমাম। এটা হচ্ছে সর্বনিম্ন। কি রাস্তাগুলো প্রয়োজন? আমি বললাম আমার হাতে তো একটা রাস্তাও কাজ হয়নি, কি বলেন? প্রতি বছরই এই বাজেট সরকারি ব্যবহার থাকে, স্পেশালি চাইলে আরো বেশি নিতে পারে। যেমন আমি স্পেশালি এবার হচ্ছে প্রথম ধাপে মোট প্রায় 35টার উপর রাস্তা আনছি, এই দ্বিতীয় ধাপে আবার 43টার উপর রাস্তা নিছি। অলরেডি কাজ চলতেছে 30টার উপরে। আমি সেকেন্ড ধাপে আপনার 4টে ব্রিজের কাজ আদায় করে নিছি, মানে বরাদ্দ আনছি, 4টে ব্রিজের জন্য 39 কোটি টাকা বরাদ্দ দিছে। কাজ কিন্তু আমি করি না, কাজ কিন্তু টেন্ডার যারা পায়, যারা অনলাইনে লাইসেন্স আছে তারা করে। বাট মন্ত্রণালয় কাজগুলা এনে বরাদ্দ করার দায়িত্বটা আমি নিই আর কি। আমার হাতিয়ার জন্য এখন সব মিলে 120 কোটি টাকার কাজ লাইভ টেন্ডারে আছে। মেইন রোড শুধুমাত্র এই আপাজিয়া থেকে এমপি ফুল পর্যন্ত 10 কিলোমিটার, এই 10 কিলোমিটার জন্য প্রথম ধাপের বাজেট 22 কোটি টাকা, 2.5 ইঞ্চি করে ঢালাই করতে হবে। আমি জাস্ট হিসাব দিচ্ছি কি পরিমাণ টাকা আপনার এখানে আসতে পারে। এর আগে কি 15 বছর কি একবারও বাজেট হয় নাই? হিলটন রোড থেকে ব্যাকের বাজার রাস্তা, এটার জন্য বরাদ্দ দিচ্ছে 27.5 কোটি টাকা। 20 ফুট চওড়া করবে, ওখানে 12 কিলোমিটার রাস্তাটা চওড়া করবে এবং হচ্ছে পিচ করবে। এই হাতিয়াতে এখন নোয়াখালীর মধ্যে অন্য সব উপজেলা মিলিয়ে যা বাজেট নাই, এখন তার চাইতে বেশি বাজেট এখন হাতিয়াতে আছে। একটা কাজ চলতে শুধু নদী ভাঙ্গনের জন্য 8টা এরিয়াতে 6.5 কিলোমিটার টেন্ডার শেষ হয়েছে, কাজ শুরু হইতে সর্বোচ্চ 1 মাস একটা উদ্বোধন করে দিয়ে আসলাম। তো আরো মজার বিষয় আছে, এই যে বস্তা ফালানোর কাজটা মানে হচ্ছে নদী ভাঙ্গন রোধের জন্য, এটা প্রতি বছরই নোয়াখালীর জন্য 20 কি 30,000 বস্তা আলাদা ভাবে রাখে, যে হচ্ছে এটা যে কোনো জায়গায় ইমার্জেন্সি বেসিসে ফালাইতে হইলে আমরা ফেলে দিব ভাঙ্গন রোধ হলে। সেখান থেকে হাতিয়াতে মিনিমাম 5-6 বস্তা করে প্রতি বছর পাই মিনিমাম। মানে এটা হচ্ছে সব থেকে কম, কেউ চেষ্টা করলে বেশি আনতে পারে, কিন্তু হাতিয়ার মানুষ একটা বস্তা সব দেখেন। আমি বুঝাতে পারছি আপনাদেরকে, আপনাদের টাকাগুলো কিভাবে গেছে, কোথায় গেছে। আজকে রাস্তার কথা বলেন না, পৌরসভাতে প্রতি বছর মিনিমাম বাজেট কত জানেন? মিনিমাম বাজেট 80 কোটি টাকা। মিনিমাম বাজেট 80 কোটি টাকা। আমরা এখনো অনেক কিছু জানি না, এর ভিতরে অনেক খাদ আছে, অনেক কিছু আছে, যাচ্ছে এগুলো ভাষা এখন জানতেছি, শিখতেছি যে হচ্ছে কি অবস্থা, কি পরিমাণ লুটপাট আছে আমি খুঁজে বের করি। আমার এবার হচ্ছে প্রতিটা ইউনিয়ন পরিষদের জন্য 60 থেকে 95 লাখ টাকা পর্যন্ত ইউনিয়ন পরিষদের জন্য বাজেট দিচ্ছে সরকার। বড়টাতে 60 লাখ, সর্বোচ্চ 95 লাখ টাকা পর্যন্ত। আমার গুরুত্বর ইউনিয়ন যেটা, সেটার হিসাব দিয়ে আপনাদেরকে, সেখানে মনে হয় 10-15 লাখ টাকার কাজও করে নাই।
আমি যখন খোঁজ দিতে শুনলাম যে সাবেক ইউনো এই ইউনোর আগে যে আছেন উনি নাকি একটা 15 লাখ টাকা করে এমনি জায়গা নিয়ে দিচ্ছেন। তারপরে ওই মেম্বাররা প্রত্যেকে 1 লাখ টাকা করে নাকি নিতে হইছে। এরপরে সচিব খাইছে ইয়ে খাইছে সব মিলাই মানুষের জন্য কিছু নাই। সাইন তাদের ইয়া তাদের আমাদের তো সাইন নেই, সাইনিং থাকলে দোয়ালে উল্টো রাখা যাইত। কি পরিমাণ চুরি এখন কলিজা ফাইটা যায় যেমন সুখ চরে আমাদের লোকজনের যাই বসে থাকে যে হচ্ছে একবার গত রোজারিদের আগে চাইল বিতরণের সময় আমাদের একজন বিক্ষোভী মানে খুব বিদ্রোহী মানুষ যায় বসে আছে যে কয় বস্তা চাইল ঢুকতেছে কয় বস্তা চাইল বাইরে ঢুকে হিসাব কি পরে হে বলতেছে যাচ্ছে এখানে 16 বস্তা চাইল কোন দিকে গেছে হিসাব দান এটা পিড়ে গেলায় ঘুরে দিচ্ছে। এটা হচ্ছে এখন তাদের যন্ত্রণা যে আমাদের লোকজন তাই এখন মাঝে মধ্যে হিসাব চাচ্ছে, জীবনে তো কোনোদিন হিসাব দিতে হয় নাই। তবে আমি বলছি হিসাব মাত্র এখন মাত্র 2-3 জন 4-5 জন চাওয়া শুরু করতে, কিন্তু কিছুদিন পরে আপনি আর মানুষ এমন পরিবর্তন হবে হাজারে হাজারে গিয়ে হিসাব চাইবে। যেদিন প্রতিটা ইউনিয়ন পরিষদে যায় আজকে এখানে অনেক আসছে না সবাই মিলে যায় যদি হিসাব চান যে আচ্ছা আমার এখানে এত লাখ টাকার বাজেট কোথায় গেছে হিসাবটা দেখেন যে 5-5টা থাকে না চাইলে দিবে সেখানে 2-3 জন হিসাব চাইলেই তাদের অবস্থা খারাপ হয়ে যায়। পরিবর্তন লাগবে, পরিবর্তনটা মনের পরিবর্তন, নিজের কর্তব্যবোধের পরিবর্তন। আমরা সবাই হাত পাতি নেতা দেন, কিন্তু নেতা কিন্তু পকেট থেকে 1 টাকাও কোনোদিন দেয় না, দেওয়ার ক্ষমতাও নাই। আমরা যদি বলি আপনার কাছে আমার দেওয়া অধিকার আছে, অধিকারটা দেন, কারণ যে টাকাটা আসে সেটা আপনার ট্যাক্সের টাকা। কিন্তু আপনার একটা সিট কমবে মোবাইলে রিচার্জ করেন যে 100 টাকা রিচার্জ করলে 15 টাকা কিন্তু হচ্ছে সরকার কাইটা নেয় আপনাদের জন্য কাজ করার জন্য। আপনার তো মনে হয় যে আমি 100 টাকাতে কাজ করতে কথা বলতেছি, তা না। ঠিক একই রকম ভাবে একটা চিপস খাবে সেখানের মধ্যে 1.5 টাকা সরকার কাইটা নেয়, 10 টাকার চিপস খাইলে। সেই টাকা থেকেই কিন্তু আপনার রাস্তা হবে, ঘাট হবে। তারপরেও কি করে এই নেতারা, তার বেতনও কিন্তু হচ্ছে আপনার এই টাকা থেকে হয়। তারপরে বলে কি এই তোর ফাইলের কার্ড দিলাম তুই আমার মিছিলে আসস কেন, মনে যেন বাপের গোলা থেকে আইলে দিয়ে দিচ্ছে বাবা দিচ্ছে। আর আপনার ভয়ে থাকেন, চুপসে থাকেন, রে আমি তো লজ্জা পান যে হচ্ছে আমার ফাইলের কার্ড দিল, টাইলের কার্ড দিল, আমি মিছিলে যাচ্ছিলাম, আমার লাঠি করতেছি না, আমি খুব লজ্জায় ডাজুক হয়ে থাকে। আসলেই তো আমার দিচ্ছে, কিন্তু আপনি প্রাপ্য, আপনি যে গরিব সে প্রাপ্য, যে ধনী সে নিবেন না, তাহলে দেখবেন পরিবর্তন হয়ে গেছে। এবং গরিব মুখের উপর বলবে যে আমি প্রাপ্য, এই হলো সমস্যা। এই পরিবর্তনের জন্য আমরা কথা বলি। আপনাদের কাছে এখন স্বপ্ন লাগতে পারে যে আসলে এটা কি সম্ভব, এভাবে কেউ কথা বলবে, গ্রামগঞ্জে কি এরকম প্রতিবাদ হবে, স্বপ্ন মনে হয় না? ঠিক 5 আগস্ট আগেও 1 মাস আগেও শেখ হাসিনা বাংলাদেশ চাইলে চলে যাবে এইভাবে কখনো পুরোটাই স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল না। এটা কেমনে সম্ভব? 16 বছর পারা নাই। আমি একটা কথা বলি, যদি লেগে থাকেন সবকিছুই সম্ভব, সাহসের সাথে লেগে থাকতে হবে। এই লেগে থাকার মানুষ চাই, এটা বেশি লাগে না। যুগ জামানা পাল্টে দিতে 1000 মানুষ প্রয়োজন পড়ে না, একজনই যথেষ্ট। 10 জন মানুষ নিয়মিত দাঁড়ান, নিয়মিত কথা বলেন, কথা বলতে বলতে দেখবেন এই 10 জন 10 লাখে রূপান্তর হবে, 10 লাখ 10 কোটিতে রূপান্তর হবে। কিন্তু কথা হচ্ছে আমি সেটা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করতে, নিজের জন্মভূমি নিজের জায়গা বিজয় করতে, ওই এলাকার মানুষকে শুধরাতে ভালো করতে কয় বছর লাগছে? 13 বছর লাগছে। আমরা তো ওনার উম্মত, আমাদের আরো বেশি সময় লাগতে পারে। কিন্তু কথা হচ্ছে লেগে থাকা, কথা হচ্ছে লেগে থাকা। ওনারা 1 জন 2 জন করে 5 জন করে আস্তে আস্তে লেগেছিলেন বলেই আজকে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। প্রথম 3 বছরে ইসলামের নবুয়ত লাভের প্রথম 3 বছরে কয়জন মুসলিম হয়েছে? হুজুর ভালো বলতে পারো, মনে হয় 10 জন কি 13 জন না? প্রথম 3 বছরে, হ্যাঁ 13 জন। পরের 10 বছরে কি অবস্থা ছিল? পরের 10 বছরের মধ্যে মক্কা বিজয় করে ফেলছে পুরো একটা শহর। এটাই পরিবর্তন। আপনাদের কাছে মনে হইতে পারে নেতা আসছে, নেতা আসলে বিপুল ভাষণ দেবে, ভাষণ দিয়ে চলে যাবে, মনে যেন মোটিভেশনাল স্পিচ দিতে আসছে।
আমি সব জায়গায় বলি আমি ভোট চাইতে চাই না, আমি চাই মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য। কারণ আজকে আমি ভালো কথা বলে কালকে খারাপ হয়ে গেলে আমার এই প্রতিবাদ করার কোনো মানুষ যদি না থাকে, আমিও একটা খারাপ লোক হয়ে যাবো এবং আমার পতনটা খুব খারাপ হবে। কিন্তু তোকে মানুষ প্রতিবাদ করতে শিখে আমি জীবনেও চাইলেও খারাপ হইতে পারবো না। আমরা এই পরিবর্তনটা চাই। আমাদের মোহাম্মদ আলী সাহেব হাতে আসতেন, খুব খুব জনপ্রিয় হয়ে আসতেন না, হাতে মানুষ খুব ভালোভাবে ওনারা গ্রহণ করে নিজে স্বতন্ত্র ভোটে পর্যন্ত বানাইছিল না, যে নিজের খাই আলিবে, এমন হয়েছে না? কিন্তু তারপর পরিণাম কি হয়েছে? তারপর পরিণাম খুব খারাপ হয়েছে না? আমি এই কথাটা বলতেছি কারণ হচ্ছে এটা শুধু ওনার দোষ না, দোষ আপনাদেরও। কারণ আপনারা যদি তার মুখের উপর কথা বলতে পারতেন যে আপনি এটা ভুল করতেছেন, এটা অন্যায় করতেছেন, হাজারে হাজারে একজন গেলে কথা বললে তো তারা পিড়াই বই, কিন্তু 1000 জন গিয়ে কথা বলেন না, দেখবেন যে কারা পিড়ে, কারাটা কি কারা। এই কারণে উনি এই অবস্থায় পরিণামে এরকম হতে হয়েছে। কারণ যাই ছিল আশপাশে সব চাটুকার তেলবাদ, যাই বলছে তাই ঠিক, সবকিছুই ঠিক, যা আমি করতেছি যেটা এটাই ঠিক, আমি ফিরেছি এটাই ঠিক। বাস্তবতা হচ্ছে এটা। আজকে 5 আগস্টের পরও মানুষ এখনো ভয় পায়। দোকানে চাপ পালাইয়া দেয় কি হান্নান মাসুদের মিছিলে গেছে, দোকানে ধমক দেয় হান্নান মাসুদের দল করো, তোর দোকান করতে দিব না, তুই এখানে যাইতে পারবি না। আপনারা জানেন কিনা, আপনাদের এদিকে হয় না? রাজমারার দিকে বাজার থেকে আসতে আমাদের গুড়িচ্ছরও হইতো, তবে হচ্ছে রমজান ঈদের একটা বড় মিছিলে পরে সেটা থাইনা গেছে। এখন রাজমারার থেকে হচ্ছে, সুস্থ হচ্ছে, নিজুম দিকে হচ্ছে, মানুষ ভয়ে আসতে পারে না। আমি তো বুঝতে, কিন্তু এখনো মানুষজন ওদের মুখের বলা 2-4 জন হাতে গুলো বলে দেওয়া যাবে 5 জনে ডিস্টার্ব করে, কিন্তু 5 জনের বিরুদ্ধে 5000 জন কথা বলে না, যার কারণে ওরা আরো বেশি শক্তিশালী হয়। লড়াইটা নিজেদের, কেউ নিজ হাতে ক্ষুদা লাগলে নিজেকে নিজের ক্ষুদার কথা বলতে হয়, নিজেই নিজের খাবার খেতে হয়, আসবে সে খাওয়াইয়া দেয় না। কিন্তু আমাদের জনগণ হিসাব করে আমার নেতা এসে খাওয়াইয়া দিবে, সবকিছু মনে হয় নেতা এসে করে দিবে, নেতা এসে চুক্তি দিবে, সবকিছু নিজেদের অধিকার নিজেরা বদলে নিতে হয়। আপনারা আজকে অনেকগুলো দাবি করেছেন, তবে আমি কথা দিচ্ছি তাই যেটা বললো, আমি নির্বাচনের আগেই ইনশাল্লাহ এই রাস্তাটার কাছে এটার জন্য ওনার মাধ্যমে আমি একটা আবেদন নিয়ে সেটা নিয়ে আমি কাজ করব, আর বাকিগুলো আস্তে আস্তে করব। কারণ একটা মহল্লায় গেলে 50টা সমস্যা দেখাই, সর্বোচ্চ গেলে একটা করা যায় ভাই। এখন বাস্তবতা হচ্ছে এইটা, মহল্লা হিসাব করলে হাতে তো মহল্লা আছে কয় হাজার, মিনিমাম 5-7 হাজার মহল্লা আছে, আর গ্রাম হিসাব করলে তাও এরকম না, একটা ওয়ার্ডেই তো গ্রাম থাকে হচ্ছে 5-10টা। সুতরাং এত কাজ কিচ্ছু করা নাই, যেখানে যাই সেখানে খালি সব। আমার নিজের বাড়ির পর্দাটাও ভাঙা, সব খালি। করতে হবে ধীরে ধীরে, সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। আমি শুধুমাত্র এখন এক্সাম্পল তৈরি করতে চাচ্ছি, আমরা চেষ্টা করতেছি, আমরা পারবো। আমি এক্সাম্পল তৈরি করতে চাচ্ছি যে আমার ভাঙ্গা, আবাজিয়ার ভাঙ্গা, আমি এগুলা নদী ভাঙ্গা কিছুটা হোক এই বছর প্রতিরোধ করবো ইনশাল্লাহ। এগুলার কাজ হবে, মানুষ দেখুক যে আমরা পারি। সবাই ভাবে যে ছোট ছেলে, তোমার বুড়িয়া ছেলেগুলো কি করছে বলো তো, কি করছে আজ পর্যন্ত? 1958 সাল থেকে হিসাব করে দেখেন কোথায় কি পড়ছে। 14 অমরতের এখানে 1 কিলোমিটার ব্লক বাচ্চারা আর কিচ্ছু হয়নি। আপনারা দোয়া করেন, আমরা একটা প্রচেষ্টায় আছি। আমরা 2200 কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি করাইছি সরকারের কাছে, এটার অনুমোদন আশা করি এই বছর জানতে পারবো। কাজ শুরু হইতে হয় কারণ খবর লাগতে পারে, এটার জন্য আপনাদের দোয়া লাগবে, সাপোর্ট লাগবে। কখনো যদি মিটিং করতে হয় সেটাও লাগবে। আমি প্রজেক্ট তৈরি করাইছি সুকস্তর থেকে বাংলা বাজার পর্যন্ত, একেবারে 11 কিলোমিটার, 11.3 কিলোমিটার, পুরোটা একেবারে ব্লক হবে, উপরে বেরি হবে, বেরির মধ্যে আবার স্লোপ হবে, আবার লাইটিংও হবে, যাতে করে
নদী দিয়ে যাইতে জাহাজগুলো দেখে হাঁটিয়ে কত সুন্দর। আর এই প্রজেক্টের জন্য 2200 কোটি টাকার ইয়ে করে প্রজেক্ট রেডি করাইছে, কালকে মনে হয় বোর্ডে উঠবে। এগুলো একটা প্রসেস আছে, সময় লাগে। তো আমরা খুব দ্রুত করার চেষ্টা করতেছি যাতে আমরা এই বছরের মধ্যে অনুমোদনটা আনতে পারি। আপনার দোয়া করুন, আমি চেষ্টা করতেছি, জানি না কতটুকু পারবো। অনেক অবস্থা, আমি বেশি বললে অনেক সময় যাবে। আর না বললাম খাল খননের কথা, প্রতি বছর খাল খননের জন্য একটা বিশাল বরাদ্দ আছে, একটা খালও খনন করে না। এবং প্রত্যেকটা জায়গায় পানি জমে জমে এখন এমন অবস্থা চাষাবাদ হচ্ছে না। একজনের ব্যক্তি স্বার্থের জন্য হাজার জনের জমি চাষাবাদ বন্ধ হয়ে যায়। এবং ওই একজন যে খালে বাদ দিছে, হাজার জনের সাহস হয় না ওর খালের এই বাদটা ভেঙে দিয়ে চলে আসে, বা হাজার জনের সাহস হয় না, যার কারণে এই অবস্থা। আমি বলি, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি মুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আপনাদের খালে বাদ দিয়ে সেই বাদ ভাঙতে আমি যাব না। আপনারা যেদিন সাহস করে ভাঙতে পারবেন সেদিনই আপনারা মনে করেন আপনার সত্যিকারের নাগরিক হয়ে উঠছেন। দায়িত্ব আর না হয় আমাদের কাছে আইসা বারবার কান্নাকাটি করে লাভ নাই। আমি খুব তিতা কথা বলি, খারাপ লাগতে পারে যাচ্ছে কি বলে, কিন্তু নিজেদের কাজ কিছু কিছু নিজেদের কাজ নিজেরাই করতে হয়। আপনারা আপনাদেরকে সাহায্য করার জন্য আমাদের লোকজন আছে। আপনাদের এখানে বিদ্যুতের ফিলার গেছে, বিদ্যুতের লাইন যাচ্ছে না, আপনার 20-30 জন যান, আমার এখান থেকে একজন প্রতিনিধি দিয়ে দিব, একজন লিডার দিয়ে দিব, যাই আমাদের ধরে নিয়ে আসেন আজকে এখানে লাগাইছে। এইসব ছোটখাটো বিষয়গুলো ফিলার দেয় না একজনের বাড়িতে, আমার বাড়িতে ফিলার একটা দেয় না, সেটা নিয়েও আমাদের কাছে আসে। মানুষের তাহলে এত বেশি নির্ভরতা হয়ে গেলে একসময় এরাই স্বৈরা শাসক হয়ে ওঠে। সবকিছুর নির্ভরতা কেন? আপনার জমি জমার ঝামেলা গোল ঘরে ভাঙতে হবে, আপনার এলাকার সমাজ নাই, তারা ভাঙতে পারে নাই। আপনার যেতে যেতে এমন করছেন যে ওখানে তারা কিছু ভাঙেই না, কিছু সমস্যার সমাধান দেওয়া হয় না। এই পরিবেশটা শেষ করতে হবে। এক কেন্দ্রিক সমাজ ব্যবস্থা না হয়ে, এক নেতা নির্ভর সমাজ ব্যবস্থা না হয়ে, বহু নেতা নির্ভর, বহু কেন্দ্রিক চতুর্মুখী সমাজ ব্যবস্থা হওয়া উচিত। আপনার সমাজের একটা সমাজ ব্যবস্থা থাকবে, আর একটা সমাজের সমাজ ব্যবস্থা থাকবে, এরা এখানে সব মিলে না পারলে তারপর স্যান্ডলে যাবে। কিন্তু আমাদের আসলে এটা আপনাদেরও দায়ের পাশাপাশি আবার হচ্ছে এই দায়ও আছে যাচ্ছে, কারণ সমাজের লোকজন আগে সালিশ করতে হচ্ছে সম্মানের আশায়, এখন সালিশ করা হচ্ছে পিছনে 2000 টাকা পাওয়ার আশায়। এই কারণে আপনাদের অনেক ক্ষেত্রে দায়িত্ব হয়, আমি যেটা বুঝি। কিন্তু পরিবর্তনটা আপনারা করেন। আপনাদের যে এই জায়গায় আপনাদের ভালো মানুষ এই 5 জন, কারণ আপনাদের বধু আলমের সমাজে 5 জন আমাদের সালিশ বিচার করবে, সবাই মিলে নির্ধারণ করেন যে টাকা খাই তারা তো আমরা কেউ সালিশ বিচার করাবো না। না, আমি শেষ এক লাইনে বলবো, আমি স্বপ্ন দেখি একটি ন্যায় বিচার নিশ্চিত করা সমাজ ব্যবস্থা। আমি স্বপ্ন দেখি স্বৈরাচারী ফ্যাসিবাদী মনোভাব মুক্ত মনস্তাত্ত্বিক ব্যক্তিত্বের। আমি স্বপ্ন দেখি অত্যাচার নির্যাতন মুক্ত সমাজ ব্যবস্থার। আমি স্বপ্ন দেখি বহু গোষ্ঠীর বহু নেতৃত্বের একটি সমাজ ব্যবস্থা। প্রতিটা গোষ্ঠী তাদের সমাজ ব্যবস্থা তাদের নিজ গ্রাম থেকে, নিজ ঘর থেকে ঠিক করে ফেলবে। যেই কাজ, যেই সমাধান বাতে পারে সেই সমাধান পাতার কাছে যাওয়া লাগবে না। আর যেটা নিজের পরিবার পারে সেটার জন্য চেয়ারম্যান মেম্বারের কাছে যাওয়া লাগবে না। এইটা যতদিন পর্যন্ত পারবেন ততদিন পর্যন্ত, যেদিন পারবেন সেদিন মনে করবেন যে আমরা সফল। আমাদের 24 উত্থান সফল, তার আগে সফল না। এতটুকুই কথা। সব মিলিয়ে আপনারা পাশে থাকলে আমরা বিশ্ব জয় করতে পারি, আপনারা সঙ্গ দিলে আমরা বাংলাদেশ জয় করতে পারি। দায়িত্ব আপনাদের, আমাদেরকে সঙ্গ দিবেন কিনা। যদি মনে হয় যে সঙ্গ দিলে লাভ হবে তাহলে সঙ্গ দিয়েন, যদি মনে হয় যে সঙ্গ দিলে লাভ হবে না তাহলে সঙ্গ দিয়েন না। কিন্তু আমি বলছি সে 5ই আগস্টের আগে আমাদের উপরে দেশের মানুষ ভরসা রেখেছে, আমরা শেখ হাসিনার পতন ঘটিয়ে দেখেছি। আমি আজকে এখানে বলছি আমার উপর ভরসা রাখলে আমি শুধু হাতিয়া না, সারা বাংলাদেশের পরিবর্তনের ভূমিকা রাখবো ইনশাল্লাহ। সেই জায়গাটা
গেছে, এত বক্তব্য দেওয়া ঠিক হয় নাই। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এখানে এসেছেন, এইভাবে সমর্থন দিয়েছেন, খুবই ভালো লাগছে। সামনের দিনে সমর্থন দিয়ে যায়েন, দেখবেন ধীরে ধীরে সবকিছু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ধন্যবাদ।